আজকের আলোচনা ভারতের সেই সময়ের যখন সভ্যতা সবে ডানা মেলতে শুরু করেছে। আমাদের হাতে আছে ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ডের ষষ্ঠ অধ্যায়। বেশ সহজ করে লেখা, কিন্তু আজকের আলোচনার জন্য প্রয়োজনীয় সব তথ্যই এখানে আছে। একদম। আমরা আজ বোঝার চেষ্টা করব সভ্যতা বলতে ঠিক কী বোঝায়, আর সেই সূত্র ধরে ডুব দেব ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো নগর সভ্যতা হরপ্পা বা সিন্ধু সরস্বতী সভ্যতার গভীরে। আর শুরুতেই তো বিবি লাভের একটা কথা আছে, তাই না? হ্যাঁ, প্রত্নতত্ত্ববিদ বি লাল অধ্যায়ের শুরুতেই তার একটা উক্তি আছে যা আমাদের ভাবনার খোরাক যোগাবে। তিনি বলেছিলেন, হরপ্পা সভ্যতা অনেক দিক থেকেই অসাধারণ ছিল, কারণ এটা এমন একটা সমাজের ছবি দেখায় যেখানে ধনী গরিবের ফারাকটা খুব বেশি ছিল না, আর শোষণের চেয়ে পারস্পরিক সহযোগিতার উপর জোর দেওয়া হতো। আমরা দেখব এই অধ্যায়ের তথ্যগুলো এই ধারণাকে কতটা সমর্থন করে। দারুণ পয়েন্ট। আচ্ছা, তাহলে শুরুতেই সভ্যতা ব্যাপারটাকে একটু সহজ করে নেওয়া যাক। বইয়ের এই অধ্যায়টিতে সভ্যতার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঠিক কি সেগুলো? হ্যাঁ, দেখুন, একটা সমাজকে সভ্যতা বলতে গেলে কিছু জিনিস থাকতে হয়। যেমন ধরুন, একটা শাসন ব্যবস্থা বা সরকার, শহর তৈরির নির্দিষ্ট পরিকল্পনা আর তার দেখভাল, জল আর নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখা। এগুলো তো গেল পরিকাঠামোর দিক। ঠিক, শুধু তাই নয়, নানা রকম হাতের কাজ বা কারুশিল্প, তার জন্য কাঁচামাল জোগাড় করা, দেশের ভেতরে আর বাইরে ব্যবসা বাণিজ্য চালানো, লেখার একটা নিজস্ব পদ্ধতি, আর অবশ্যই একটা সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, আর এই সব কিছুর ভিত হিসেবে দরকার উন্নত চাষবাস। তার এই সবগুলো মিলিয়ে একটা সভ্যতার ছবি তৈরি হয়। কিন্তু এগুলো তো আলাদা আলাদা বৈশিষ্ট্য মনে হচ্ছে। এখানেই আসল মজাটা। এগুলো আসলে একটার সাথে আরেকটা জুড়ে আছে। ভাবুন, চাষবাস ভালো হলে তবেই না খাবার উদ্বৃত্ত হবে, অনেকে চাষ ছেড়ে অন্য কাজ করতে পারবে, শহর গড়ে উঠবে। ঠিক। শহর চালাতে গেলে শাসন ব্যবস্থা লাগবে, ব্যবসা লাগবে, দক্ষ কারিগর লাগবে, আবার এত কিছুর হিসেব রাখতে গেলে লেখার পদ্ধতি দরকার। এই কাঠামোটা বুঝলে শুধু হরপ্পা রয়, যে কোনো প্রাচীন বা আধুনিক সমাজের বেড়ে ওঠা বা গঠন বোঝা অনেক সহজ হয়ে যায়। এটা একটা প্যাটার্নের মতো। দারুণ ব্যাখ্যা। তাহলে ভারতে এই প্যাটার্নটা প্রথম কোথায় দেখা গেল? বই অনুযায়ী গল্পটা শুরু হচ্ছে ভারতের উত্তর পশ্চিমে, তাই তো? ঠিক তাই। সিন্ধু নদ আর এখনকার প্রায় বিলুপ্ত সরস্বতী নদীর উর্বর উপত্যকায় প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ, আজ থেকে ৫,৫০০ বছর আগে ছোট ছোট গ্রামগুলো ধীরে ধীরে শহরে রূপান্তরিত হতে শুরু করে। আর ২৬০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এই শহরগুলো রীতিমতো বড় আর জমজমাট হয়ে ওঠে। একেই আমরা হরপ্পা সভ্যতা বলি। আচ্ছা, এর তো অনেকগুলো নাম শুনে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা, এত নাম কেন? কারণটা হলো আবিষ্কারের ইতিহাস আর এর ভৌগোলিক বিস্তার। ১৯২০-২১ সালে প্রথম যে বড় শহরটা খুঁড়ে বের করা হয় সেটার নাম ছিল হরপ্পা, তাই শুরুতে পুরো সভ্যতাটাকেই হরপ্পা সভ্যতা বলা হতো। ও আচ্ছা, প্রথম আবিষ্কৃত জায়গার নামে। হ্যাঁ, পরে যখন সিন্ধু নদের উপত্যকায় মহেঞ্জোদারোর মতো আরও বড় বড় শহর পাওয়া গেল, তখন সিন্ধু সভ্যতা নামটা জনপ্রিয় হল। কিন্তু তারপর দেখা গেল অনেক গুরুত্বপূর্ণ জায়গা, যেমন ধরুন রাখিগড়ি বা কালীবঙ্গান, শুধু সিন্ধু উপত্যকায় নয়, পুরনো সরস্বতী নদীর শুকনো খাতের আশেপাশেও রয়েছে। সরস্বতী নদী? হ্যাঁ, সেটার অববাহিকাতেও? ঠিক। তাই এখন অনেকে সিন্ধু সরস্বতী সভ্যতা বা ইন্ডাস সরস্বতী সিভিলাইজেশন নামটা ব্যবহার করেন, যা এর বৃহত্তর ভৌগোলিক বিস্তারকে বোঝায়। আর হ্যাঁ, এটাকে ভারতের প্রথম নগরায়ন বা ফার্স্ট আরবানাইজেশন বলা হয়, কারণ এর আগে এত পরিকল্পিত শহর ভারতে দেখা যায়নি। তার নামের মধ্যেই এর ব্যাপ্তি আর ইতিহাসের একটা ইঙ্গিত লুকিয়ে আছে। আর সময়টা বললেন ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, মোটামুটি এই সময়কালটাই এর সবচেয়ে সমৃদ্ধির সময় ছিল। ভাবুন, যখন মিশরে পিরামিড তৈরি হচ্ছে বা মেসোপটেমিয়ায় লেখালেখি চলছে, ঠিক সেই সময়ে ভারতে এই উন্নত নগর সভ্যতা বিকাশ লাভ করেছিল। সমসাময়িক তাহলে? একদম। আর ওই যে সরস্বতী নদীর উল্লেখ, সেটা আবার আমাদের ঋগ্বেদের মতো প্রাচীন সাহিত্যের সঙ্গে একটা সম্ভাব্য যোগসূত্র তৈরি করে, যদিও নদীটা এখন আর নেই।
এটা প্রত্নতত্ত্ব আর প্রাচীন লেখার মধ্যেকার এক আকর্ষণীয় সম্পর্ক, যদিও অনেক কিছুই এখনও রহস্যে ঢাকা। এই শহরগুলোর পরিকল্পনা নাকি খুব উন্নত ছিল, মানে আজকের দিনের পরিকল্পিত শহরের মতো। কিছুটা সেরকমই বলা যায়, বিশেষ করে সেই সময়ের নিরিখে। এখানেই ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। এই শহরগুলো কিন্তু এলোমেলোভাবে গজিয়ে ওঠেনি, একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। রাস্তাগুলো বেশ চওড়া, একে অপরকে প্রায় সমকোণে ছেদ করত, অনেকটা গ্রিড প্যাটার্নের মতো। গ্রিড প্যাটার্ন, দারুণ তো। হ্যাঁ, আর শহরগুলো সাধারণত দুটো ভাগে বিভক্ত থাকত। একটা উঁচু এলাকা, যাকে উচ্চনগর বা সিটাডেল বলা হয়, যেটা হয়তো প্রশাসনিক বা ধর্মীয় কেন্দ্র ছিল। আর একটা বেশ বড় নিচু এলাকা বা নিম্ননগর, লোয়ার টাউন, যেখানে সাধারণ মানুষ থাকত। মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান, ধোলাবিরা, রাখিঘড়ি, প্রায় সব বড় শহরেই এই বৈশিষ্ট্য দেখা যায়। ধোলাভিরার নাকি একটা বিশেষত্ব ছিল, বইয়ের ছবিতে দেখলাম পাথরের ব্যবহার। ঠিক ধরেছেন। গুজরাটের কচ্ছ এলাকায় ধোলাভিরা শহরটার গঠন একটু অন্যরকম ছিল। এখানে দুটো নয়, তিনটে স্তর পাওয়া গেছে: দুর্গ এলাকা, মধ্যবর্তী শহর আর নিম্ন শহর। আর এখানকার বাড়িঘর বা কাঠামোর ভিত পাথরের তৈরি ছিল, যা হরপ্পার অন্যান্য শহরের পোড়া ইটের ব্যবহারের থেকে কিছুটা আলাদা। কালীবঙ্গানের রাস্তাও নাকি খুব চওড়া ছিল। হ্যাঁ, কালীবঙ্গানের রাস্তাগুলো বেশ চওড়া ছিল বলে জানা যায়। মহেঞ্জোদারো আর হরপ্পাতে বিশাল আকারের শস্যাগার বা গ্র্যানারি পাওয়া গেছে, মানে ফসল জমিয়ে রাখার সুব্যবস্থা ছিল, বিশাল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার নাকি ছিল ওদের ইট, মানে সব একই রকম। একদম, এটা সত্যি অসাধারণ। ছোট বাড়ি হোক বা বড় প্রাসাদ, সব জায়গায় একই মাপের আর একই মানের পোড়া ইট ব্যবহার করা হতো। ভাবুন, বিশাল একটা অঞ্চল জুড়ে কয়েকশো বছর ধরে একই স্ট্যান্ডার্ড মেনে চলা হচ্ছে। ও বিশ্বাস্য। এটা শুধু উন্নত নির্মাণ কৌশলের প্রমাণ নয়, হয়তো একটা শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা ব্যাপক সাংস্কৃতিক ঐক্যেরও ইঙ্গিত দেয়। যেমনটা বিবি লাল বলেছিলেন, হয়তো এই একই মানের সামগ্রীর ব্যবহার সমাজের মধ্যে তুলনামূলক কম বৈষম্যের দিকেও ইঙ্গিত করে, যা অন্যান্য প্রাচীন সভ্যতায় সবসময় দেখা যায় না। এই একই মানের ইটের প্রসঙ্গটা বিবি লালের কথার সাথে বেশ মিলছে, কিন্তু ওই যে উঁচু নগর আর নিচু নগরের ভাগ, সেটা কি আবার একটু অন্যরকম ইঙ্গিত দেয় না? মানে সামাজিক বিভাজন। অবশ্যই দেয়। এই নগর পরিকল্পনা নিঃসন্দেহে উন্নত শাসন ব্যবস্থা আর সামাজিক সংগঠনের প্রমাণ। আর উঁচু নগর আর নিচু নগরের বিভাজন সম্ভবত সামাজিক স্তরবিন্যাস বা ক্ষমতার পার্থক্যকেই নির্দেশ করে। তবে একই মানের ইটের ব্যবহার, উন্নত নিকাশি ব্যবস্থা যা সবার জন্যই ছিল, এগুলো হয়তো ইঙ্গিত করে যে পার্থক্য থাকলেও কিছু মৌলিক সুবিধা বা নাগরিক পরিষেবা হয়তো সবার জন্যই উপলব্ধ ছিল, যা অন্য অনেক সমসাময়িক সভ্যতার চেয়ে বেশি সাম্যবাদী হতে পারে। তবে লিখিত উপাদানের অভাবে এগুলো সবই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যাখ্যা নিশ্চিত করে বলা মুশকিল। মহেঞ্জোদারোর মহাস্নানাগারের কথা তো খুব শোনা যায়, বইয়ের ছবিটাও বেশ চিত্তাকর্ষক। ওটা ঠিক কি ছিল? স্নান করার জায়গা? ওটা সত্যিই এক বিস্ময়। একটা বিশাল খোলা জলাশয়, প্রায় 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া, 2.5 মিটার গভীর, পাকা ইট দিয়ে বাঁধানো, জল আটকাতে বিটুমিনের প্রলেপ দেওয়া। জলাশয়ে নামার জন্য সিঁড়ি আছে, পাশে ছোট ছোট ঘর, সম্ভবত পোশাক বদলানোর জন্য। জল সরবরাহ হতো পাশের একটা কুয়ো থেকে। আবার ব্যবহারের পর জল বের করে দেওয়ার জন্য চমৎকার নিকাশি ব্যবস্থা ছিল। কিন্তু সাধারণ স্নানের জায়গা নয় বলছেন। এর আসল ব্যবহার নিয়ে কিন্তু বিতর্ক আছে। এটা সাধারণ মানুষের স্নানের জায়গা ছিল এমনটা মনে হয় না। এর গঠন আর চারপাশের কাঠামোগুলো দেখে মনে করা হয় এটা সম্ভবত কোনো বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান বা সামাজিক সমাবেশের জন্য ব্যবহৃত হতো। আবারও লিখিত প্রমাণ না থাকায় এর সঠিক উদ্দেশ্য একটা রহস্য। জল ব্যবস্থাপনার কথা যখন উঠলই, তখন তো বলতেই হয় এরা এই ব্যাপারে দারুণ দক্ষ ছিল। অসাধারণ দক্ষ। শুধু মহাস্নানাগার নয়, সাধারণ বাড়িগুলোতেও স্নান আর জল নিষ্কাশনের দিকে এদের প্রচণ্ড নজর ছিল। প্রায় প্রত্যেক বাড়িতেই স্নানের জন্য আলাদা জায়গা থাকত, আর বাড়ির ব্যবহৃত জল বা নোংরা জল ঢাকা নর্দমার মাধ্যমে রাস্তার মূল নর্দমায় গিয়ে পড়ত। লোথালের ছবিতে যেমন দেখা যায়। ঢাকা নর্দমা সেই সময়ে? হ্যাঁ,
এই নর্দমাগুলো ইট দিয়ে বাঁধানো এবং পরিষ্কার করার জন্য ম্যানহোলের মতো ব্যবস্থাও ছিল। মহেঞ্জোদারোতে প্রায় ৭০০ ব্যক্তিগত ও পাবলিক কুয়োর সন্ধান পাওয়া গেছে, যা পানীয় জলের সহজলভ্যতা নিশ্চিত করত। আর ধোলাভিরা, ওখানকার জল ব্যবস্থা নাকি আরও অন্যরকম ছিল, আরও উন্নত। ধোলাভিরা তো জল ব্যবস্থাপনার এক চূড়ান্ত নিদর্শন। কচ্ছের মতো একটা শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল ধরে রাখার জন্য ওরা বিশাল বিশাল পাথরের জলাধার বা রিজার্ভার তৈরি করেছিল। কিছু জলাধার তো পাথর কেটেই বানানো হয়েছিল। বইয়ের ছবিতে যেমন দেখা যাচ্ছে, একটা জলাধার ৭৩ মিটার লম্বা। সত্যি ৭৩ মিটার! শুধু তাই নয়, এই জলাধারগুলো আবার মাটির তলার নালা দিয়ে একে অপরের সাথে যুক্ত ছিল, যাতে জল সংগ্রহ ও বন্টন করা যায়। ভাবুন, আজ থেকে ৪-৫ হাজার বছর আগে জল সংরক্ষণের এমন ভাবনা। সত্যিই অবিশ্বাস্য। সেই সময়ের তুলনায় এই পরিষ্কারতা আর জল ব্যবস্থাপনার উপর এত জোর দেওয়াটা তো খুবই আধুনিক ভাবনা। নিঃসন্দেহে এটা শুধু উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতাই দেখায় না, এর পেছনে একটা শক্তিশালী পৌর প্রশাসন, জনগণের অংশগ্রহণ আর পরিবেশ সম্পর্কে সচেতনতারও ইঙ্গিত দেয়। বিশেষ করে ধোলাভিরাতে জল ব্যবস্থাপনার যে কৌশল দেখা যায়, তা শুষ্ক অঞ্চলে সম্পদকে কাজে লাগানোর এক দারুণ উদাহরণ। আজকের দিনে যখন আমরা জল সংকট নিয়ে এত চিন্তিত, তখন হাজার হাজার বছর আগের এই ব্যবস্থাগুলো আমাদের নতুন করে ভাবাতে পারে বইকি। আচ্ছা, এত উন্নত পরিকল্পনা, জল ব্যবস্থাপনা, এরা খেত কি? এদের খাদ্যাভ্যাস কেমন ছিল? মানে চাষবাস? প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে বেশ ভালোই ধারণা পাওয়া যায়। মূল খাবার ছিল গম আর বার্লি। এছাড়া মিলেট মানে জোয়ার, বাজরা, রাগি, চাল, যদিও সিন্ধু অঞ্চলে কম, বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, তিল এসবও চাষ করত, আর ফল ও সবজিও খেত। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হল, এরাই কিন্তু ইউরেশিয়া অঞ্চলে প্রথম তুলার চাষ শুরু করে। তুলা, তার মানে পোশাক? একদম। বস্ত্রশিল্পের দিক থেকেও এরা এগিয়ে ছিল। চাষের জন্য লাঙল ব্যবহার করত, তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, তার প্রমাণও মিলেছে। সরাসরি লাঙল না পাওয়া গেলেও হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে পোড়া মাটির তৈরি লাঙলের মডেল পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় তারা জমি চাষের জন্য লাঙলের ব্যবহার জানত। আর পশুপালন? শুধু চাষবাস নয়, পশুপালনও করত। গরু, মোষ, ছাগল, ভেড়া, শূকর এইসব পশুর হাড় প্রচুর পরিমাণে পাওয়া গেছে। গৃহপালিত পশুর পাশাপাশি শিকার করা পশুর হাড়ও মেলে। আর সম্প্রতি কিছু গবেষণায় মাটির পাত্রের গায়ে হলুদ, আদা, এমনকি বেগুনের অবশিষ্টাংশ পাওয়ার কথাও জানা গেছে। হলুদ, আদা, তার মানে মশলার ব্যবহারও ছিল। খাদ্যের এই বৈচিত্র্য কিসের ইঙ্গিত দেয়? এই কৃষিভিত্তি আর খাদ্যের বৈচিত্র্যই ওই বিশাল শহুরি জনসংখ্যাকে টিকিয়ে রেখেছিল। তুলার চাষ যেমন উন্নত বস্ত্রশিল্পের সম্ভাবনা তৈরি করেছিল, তেমনি বিভিন্ন ধরনের খাদ্যশস্য স্থানীয় পরিবেশের সাথে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখায়। আবার কিছু ফসল বা মশলা হয়তো দূর থেকেও বাণিজ্য সূত্রে আসত। পাত্রের গায়ে লেগে থাকা অবশিষ্টাংশের বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের সরাসরি প্রমাণ দেয়, যা শুধু হাড় বা বীজ খুঁজে পাওয়ার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। এবার একটু কারুশিল্প আর বাণিজ্যের কথায় আসি। এরা নাকি খুব দক্ষ কারিগর ছিল, বিশেষ করে পুঁতি বানানোর কাজে। খুবই দক্ষ, বিশেষ করে পাথর আর পুঁথি তৈরির কাজে। কার্নেলিয়ান মানে ওই লালচে পাথর, অ্যাগেট, জ্যাসপার ইত্যাদি দামি পাথর দিয়ে অসাধারণ সব পুঁথি বানাত। এই পুঁথিগুলোতে খুব সূক্ষ্ম ছিদ্র করার কৌশল মানে ড্রিলিং এবং নকশা করার পদ্ধতি তারা আয়ত্ত করেছিল। বইয়ের ছবিতেও আছে, দেখুন। হ্যাঁ, দেখেছি, দারুণ কাজ। শুধু তাই নয়, শাঁখ কেটে সুন্দর চুড়ি বা অন্যান্য অলংকার বানাত, যা বেশ কঠিন কাজ। কাঠ, সোনা, রূপা, হাতির দাঁত এই সব দিয়েও নানা জিনিস তৈরি করত। ধাতুর ব্যবহার কেমন ছিল? তামা, ব্রোঞ্জ? হ্যাঁ, তামা আর ব্রোঞ্জের ব্যবহার তারা ভালোভাবেই জানত। তামা সম্ভবত রাজস্থান বা বাইরে থেকে আমদানি করত, আর তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত, যা তামার চেয়ে বেশি শক্ত। এই ধাতুগুলো দিয়ে তারা কুড়ুল, ছুরি, মাছ ধরার বড়শি, বাসনপত্র, এমনকি মূর্তি পর্যন্ত বানাত। আর বাণিজ্য দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল নাকি বাইরেও যেত, অনেক দূরে? এদের বাণিজ্যের জাল কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। দেশের ভেতরে তো বটেই, মেসোপটেমিয়া মানে আজকের ইরাক, ওমান,
পারস্য উপসাগরীয় অঞ্চল, এমনকি হয়তো মধ্য এশিয়া পর্যন্ত এদের বাণিজ্যিক যোগাযোগ ছিল। মেসোপটেমিয়া পর্যন্ত কিভাবে যেত? স্থলপথ, নদীপথ তো ব্যবহার করতই, দূরপাল্লার বাণিজ্যের জন্য তারা সমুদ্রপথ ব্যবহার করত। বলা যেতে পারে এটা ভারতের ইতিহাসে সামুদ্রিক বাণিজ্যের প্রথম জোরালো প্রমাণ। ওমানে হরপ্পার তৈরি হাতির দাঁতির চিরুনি বা ইরানে কার্নেলিয়ান পুঁতি পাওয়া গেছে, যা এই দূরপাল্লার বাণিজ্যের স্পষ্ট প্রমাণ। লোথালের বিশাল কাঠামোর কথা বইতে আছে, একটা জলাধারের মতো দেখতে। ওটা কি এই বাণিজ্যের সাথেই যুক্ত? ডকইয়ার্ড? একদম। গুজরাটের লোথালে একটা বিশাল আয়তাকার জলাধারের মতো কাঠামো পাওয়া গেছে, প্রায় 217 মিটার লম্বা আর 36 মিটার চওড়া। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন এটা আসলে একটা ডকইয়ার্ড বা পোতাশ্রয় ছিল, যেখানে সমুদ্রগামী জাহাজ এসে ভিড়ত বা মালপত্র ওঠানো নামানো হতো। সেই সময়ের নিরিখে এটা একটা বিশাল ইঞ্জিনিয়ারিং কীর্তি এবং হরপ্পা সভ্যতার সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বকে তুলে ধরে। এই বাণিজ্যে কি সিলমোহরের কোনো ভূমিকা ছিল? হাজার হাজার সিলমোহর পাওয়া গেছে শুনেছি, ছোট ছোট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, হরপ্পা সভ্যতার প্রায় সব কেন্দ্র থেকেই হাজার হাজার ছোট ছোট সিল মোহর পাওয়া গেছে। এগুলো বেশিরভাগই স্টিটাইট নামে এক ধরনের নরম পাথর কেটে তৈরি। এগুলোর ওপর খুব সুন্দর করে ষাঁড়, হাতি, গন্ডার, বাঘ বা কাল্পনিক পশুর ছবি খোদাই করা আছে, আর তার সাথে আছে কিছু চিহ্ন বা লিপি। লিপিও আছে? হ্যাঁ, মনে করা হয় বাণিজ্যের ক্ষেত্রে এই সিল মোহরগুলো ব্যবহার করা হতো, হয়তো মালের মালিকানা বা উৎপত্তিস্থল বোঝানোর জন্য, অনেকটা আজকের দিনের ব্র্যান্ডিং বা লেবেলিংয়ের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লিপিগুলোর পাঠোদ্ধার আজও করা সম্ভব হয়নি। তার মানে তারা লিখতে জানতো, কিন্তু আমরা পড়তে পারছি না। এটা তো একটা বিশাল রহস্য। ঠিক তাই, এটা হরপ্পা সভ্যতা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। প্রায় 400-র বেশি চিহ্ন পাওয়া গেছে, কিন্তু লেখাগুলো খুব ছোট ছোট হওয়ায় এবং অন্য কোনো পরিচিত ভাষার সাথে এর মিল না পাওয়ায়, যেমন ধরুন মিশরের ক্ষেত্রে রোজেটা স্টোন ছিল, এর মানে বোঝা যায়নি। যদি কখনো এর পাঠোদ্ধার সম্ভব হয়, তাহলে হয়তো এই সভ্যতার সমাজ, ধর্ম, শাসন ব্যবস্থা সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা যাবে। এবার একটু তাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই। সাধারণ মানুষ কিভাবে জীবন কাটাতো, কী ধরনের জিনিস ব্যবহার করত? পাওয়া জিনিসপত্র থেকে কিছু বোঝা যায়? হ্যাঁ, পাওয়া প্রত্নবস্তু থেকে একটা ধারণা করা যায়। তারা পোড়ামাটির তৈরি সুন্দর পাত্র ব্যবহার করত, যাতে নানা রকম নকশা আঁকা থাকত। ব্যক্তিগত সাজসজ্জার জন্য ব্রোঞ্জের তৈরি আয়না ব্যবহার করত। অবসর কাটানোর জন্য হয়তো পাশা বা ওই জাতীয় কোনো বোর্ড গেম খেলত। ছোটদের খেলার জন্য পোড়ামাটির খেলনা গাড়ি, জীবজন্তু, এমনকি খেলনা বাঁশিও পাওয়া গেছে। আর ওই বিখ্যাত নৃত্যরতা বালিকা মূর্তিটা ব্রোঞ্জের? হ্যাঁ, মহেঞ্জোদারো থেকে পাওয়া ব্রোঞ্জের তৈরি ওই ছোট মূর্তিটা সত্যি অসাধারণ। মাত্র 11 সেন্টিমিটার উঁচু, কিন্তু মেয়েটির আত্মবিশ্বাসী ভঙ্গি, এক হাতে প্রায় কনুই পর্যন্ত পরা ভর্তি চুড়ি, অন্য হাত কোমরে রাখা, সব মিলিয়ে এটা হরপ্পা সভ্যতার শিল্পকলার এক উৎকৃষ্ট নিদর্শন। এই চুড়ি পরার রীতি আজও ভারতের অনেক অঞ্চলে দেখা যায়, যা একটা সাংস্কৃতিক ধারাবাহিকতার দিকে ইঙ্গিত করে। পুজো হতো? সম্ভবত। প্রচুর সংখ্যায় পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, যাদের অনেক সময় মাতৃকা দেবী বা মাদার গডেস বলা হয়। এগুলো হয়তো উর্বরতা বা প্রজননের দেবীর প্রতীক ছিল এবং ঘরে ঘরে পূজিত হতো। এছাড়াও কিছু সিলমোহরে ধ্যানমগ্ন যোগীর মতো মূর্তি দেখা যায়, যাকে অনেকে আদি শিব বলে মনে করেন। তবে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন, কারণ কোনো মন্দির জাতীয় ধর্মীয় স্থাপত্য পাওয়া যায়নি ওই মহাস্নানাগার ছাড়া। লোথালের একটা পাত্রের গায়ে নাকি গল্পের ছবিও আছে, কাক আর কলসের গল্প। হ্যাঁ, এটা খুব মজার একটা জিনিস। লোথাল থেকে পাওয়া একটা পাত্রের দায়ে আঁকা ছবিতে দেখা যাচ্ছে একটা কাক গাছের ডালে বসে আছে, নিচে একটা হরিণ দাঁড়িয়ে, আর তার মুখে ধরা একটা কলসি। গল্পটা অনেকটা পঞ্চতন্ত্রের কাক ও কলসির জল বা ওই জাতীয় কোনো লোককথার মতো শোনায়। এটা প্রমাণ করে যে তাদের একটা সমৃদ্ধ মৌখিক লোককথার ঐতিহ্য ছিল, যা হয়তো পরবর্তীকালে লিখিত রূপ পেয়েছে। এই ছোট ছোট জিনিসগুলোই তাদের জীবনযাত্রা, বিশ্বাস, ভাবনাচিন্তা সম্পর্কে আমাদের ধারণা দেয়। এত উন্নত একটা সভ্যতা, এর শেষটা হলো কিভাবে? মানে হঠাৎ করে উধাও হয়ে গেল,
বইতে অবশ্য এর পতনের কারণ নিয়ে বিস্তারিত নেই। ঠিক, এই অধ্যায়টি মূলত এর শুরু আর বিকাশের ওপরেই জোর দিয়েছে। তবে উল্লেখ করেছে যে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এই নগর সভ্যতা ক্রমশ স্তিমিত হয়ে আসে। এর কারণগুলো বেশ জটিল এবং প্রত্নতত্ত্ববিদদের মধ্যে এ নিয়ে নানা মত আছে। কেউ মনে করেন জলবায়ু পরিবর্তন, যেমন বৃষ্টি কমে যাওয়া বা দীর্ঘস্থায়ী খরা একটা বড় কারণ। জলবায়ু পরিবর্তন? হ্যাঁ, কেউ বলেন সিন্ধু বা সরস্বতীর মতো নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। আবার বহিরাগত আক্রমণের তত্ত্ব আছে, যদিও তার সপক্ষে জোরালো প্রমাণ কম। সম্ভবত কোনো একটা কারণ নয়, বরং একাধিক কারণ একসাথে কাজ করেছিল, যার ফলে শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয় এবং মানুষ আবার গ্রামীণ জীবনযাত্রায় ফিরে যায়। এটা পতন না বলে রূপান্তর বা ট্রান্সফরমেশন বলাটা হয়তো বেশি যুক্তিযুক্ত। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? হরপ্পা সভ্যতা শুধু প্রাচীন নয়, রীতিমতো আধুনিক চিন্তাভাবনার একটা সভ্যতা ছিল। এক কথায় বললে হ্যাঁ, আমরা দেখলাম হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে একটা অত্যন্ত সুসংগঠিত, পরিকল্পিত নগর সভ্যতা গড়ে উঠেছিল। তাদের নগর পরিকল্পনা, বিশেষ করে জল ও নিকাশি ব্যবস্থাপনায় দক্ষতা, একই মানের ইটের ব্যবহার, কারুশিল্পের সূক্ষ্মতা, দূরপাল্লার বাণিজ্য, এগুলো সত্যি অভাবনীয়। তারা শুধু শহরই বানায়নি, একটা উন্নত জীবনযাত্রার মান তৈরি করেছিল। আর বিবি লালের সেই কথাটা, কম বৈষম্য, পারস্পরিক সহ অবস্থান, এর সপক্ষে কতটা প্রমাণ পেলাম আমরা? দেখুন, প্রমাণগুলো পরোক্ষ, যেমন ওই একই মানের ইট, উন্নত নিকাশি ব্যবস্থা যা সবার জন্য ছিল, বা খুব বিশাল রাজপ্রাসাদ বা ঐশ্বর্যের প্রদর্শনীর অভাব, এগুলো হয়তো ইঙ্গিত করে যে সমাজে হয়তো পার্থক্য ছিল, কিন্তু মেসোপটেমিয়া বা মিশরের মতো চরম বৈষম্য বা রাজার একছত্র ক্ষমতা হয়তো ছিল না। একটা শক্তিশালী নাগরিক সংহতি বা গোষ্ঠী চেতনা হয়তো কাজ করত, কিন্তু আবার উঁচু নগর আর নিচু নগরের বিভাজন বা কিছু বাড়িতে বেশি দামি জিনিসপত্র পাওয়া, এগুলো আবার ভিন্ন কথাও বলে। তাই বিবিলালের কথাটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আর সবচেয়ে বড় কথা, তাদের সেই না জানা লিপি, ওটা একটা বিরাট রহস্য হয়েই রইল। হ্যাঁ, ওই লিপিটা পড়তে হবে একদিন। আর এখানেই হয়তো আজকের জন্য আমাদের ভাবনার খোরাকটা লুকিয়ে আছে। অধ্যায়ে বলা হয়েছে হরপ্পাবাসীদের উচ্চ নাগরিক চেতনা ছিল। তাদের পরিকল্পিত শহর, পরিষ্কারতার ওপর জোর, জল সংরক্ষণ, আর যদি ধরে নিই যে সমাজে তুলনামূলকভাবে বৈষম্য কম ছিল, তাহলে আজকের দিনের জটিল, জনবহুল এবং অনেক ক্ষেত্রেই বিভাজিত শহরী সমাজে কি তাদের সেই গোষ্ঠী জীবন বা সমষ্টিগত দায়িত্ববোধ থেকে কিছু শেখার আছে? তাদের প্রায় ৪,৫০০ বছর আগের নগর ভাবনার প্রাসঙ্গিকতা কি আজও ফুরিয়ে যায়নি? এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। সত্যিই ভাবার মতো প্রশ্ন। ভারতের প্রাচীনতম নগর জীবনের এই যাত্রাটা ছিল অসাধারণ। আজকের মতো এখানেই শেষ করছি। পরের পর্বে আবার ফিরব নতুন কোনো বিষয় নিয়ে আরও গভীরে যাওয়ার জন্য।